তাহিরকে কনফিউজড হতে দেখে হুমায়রা ওভাবে থেকেই মুখ চেপে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রুমের ভেতর কারো হাসির হালকা শব্দ শুনতে পেয়ে তাহিরের ভ্রুযুগল কুঁচকে আসে। তাই সে অবস্থা থেকে উঠে বসে নিজের হাতের বাম পাশের দিকে একটু ঝুঁকতে হুমায়রাকে উপর হয়ে বসতে থাকতে দেখে কিছুটা অবাক হয়। হুমায়রা উপর হয়ে বসে থাকার কারণে তাহির মুখ দেখতে পারেনি, তাই ওকে চিনতেও ব্যর্থ হয়েছে। পরক্ষণে তাহির ধমকে সুরে হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, তুমি কে? কার অনুমতি নিয়ে আমার রুমে প্রবেশ করেছো তুমি? আর আমার মুখের উপর পানি ছিটিয়ে দিয়ে ঘুম ভাঙানোর সাহসী বা কোথায় পেলে তুমি? হ্যাঁ? আকস্মিক তাহিরের ধমকের স্বরে বলা কথাগুলো শুনে হুমায়রা কিছুটা ভয় পেয়ে যায়। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে হুমায়রা বসা অবস্থা থেকে উঠে তাহিরের দিকে ঘুরে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে পড়ল। এরকম ষাঁড়ের মতো চিল্লিয়ে জিজ্ঞাসা করার কি আছে শুনি? আমাকে কি তোমার ঠসা বলে মনে হয় নাকি? দীর্ঘ 6 বছর পর হুমায়রাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাহির কিছুটা অবাক হয়ে বলল, 6 বছর আগে তো কেমন পুষ্কিদের মতো দেখতেছিলি, এত তাড়াতাড়ি এত বড় হয়ে গিয়েছিস যে তোকে চিনতে পারাটাও মুশকিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই হিমু এখন আর সেই পুচকি হিমু নেই তাহির। 21-এর ঘরে পা দিতে চলেছি সামনের মাসের 10 তারিখে। এই তুই আমাকে নাম ধরে ডাকলি কেন? তুই জানিস আমি তোর থেকে গুনে গুনে 8 বছরের বড়, আর বড়দের যে সম্মান দিয়ে কথা বলতে হয় সেই খেয়াল কি তোর নেই? এরপর আর কখনো যদি আমাকে ভাইয়া বলে সম্বোধন না করে নাম ধরে রেখেছিস তাহলে তোর কানের নিচে দিব একটা থাপ্পড়। হুমায়রা চোখ ছোট ছোট করে তাহিরের দিকে তাকিয়ে নাক ছিটকে বিড়বিড়িয়ে বলল, আরে বেটা, তোকে আমি আমার হবু সন্তানদের একমাত্র পিতা বানাবো বলে মনস্থির করেছি, আর তুই কিনা আমাকে তোকে ভাইয়া বলে সম্বোধন করতে বলছিস? জামাইকে কেউ ভাই বলে সম্বোধন করে নাকি? আজব তো। তাহির বিছানা থেকে নেমে দাঁড়িয়ে হুমায়রার মাথার বাম পাশে আলতো করে একটা চাটি মেরে বলল, কি এত বিড়বিড় করছিস? হুমায়রা নিজের মাথার ওই অংশে হাত বুলাতে বুলাতে বলল, তাহির, ভালো হচ্ছে না কিন্তু। হুমায়রার মুখে আবার নিজের নাম শুনে তাহির হুমায়রার বাম কান টেনে ধরে বলল, তোকে বললাম না আমায় ভাইয়া বলে সম্বোধন করবি? কথা কি কানে ঢুকে না নাকি তোর? লাগছে, ছাড়ো ছাড়ো বলছি। তাহির কান ছেড়ে দিতেই হুমায়রা এক দৌড়ে তাহিরের পাশ থেকে সরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে তাহিরকে একবার জিভা বের করে দেখিয়ে বলল, আমার বই গেছে তোমাকে ভাইয়া বলে ডাকতে। এই হুমায়রার রেহমান হিমু মরে গেলেও তোমায় ভাইয়া বলে ডাকবে না। হুমায়রা মুখে এমন কথা শুনতে তাহির চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তবে রে খালা, বাঁচাও, ষাঁড়টা খেপেছে। এ বাক্যটি উচ্চারণ করে এক দৌড়ে নিচে চলে যায়। তাহির বলল, তোকে তো পরে দেখে নিব আমি। এই বলে তাহির টাওয়াল হাতে নিয়ে ড্রেসিং টেবিলের পাশ কাটিয়ে ওয়াশরুমে যেতে নিয়ে আবারও পেছনের দিকে পিছিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে আয়নার উপর পড়া নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, আমাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখলে সার বলে মনে হয়? হিমুর বাচ্চা, তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। এই বলে তাহির ওয়াশরুমে চলে যায়। অনন্যা নিজ রুমে বিছানায় বসে আছে। সে সময় অনন্যার শাশুড়ি সাবরিনা চৌধুরীও একজন মহিলা সার্ভেন্ট হাসি মুখে অনন্যার রুমে প্রবেশ করে। মহিলা সার্ভেন্টের হাতে একটা ট্রে রয়েছে যা নীল চাদরে ঢাকা। অনন্যা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, মা আপনি? বসো তুমি বৌমা, আমার সামান্য একটু কাজ ছিল তোমার সাথে, তাই আসতে হলো। অনন্যা আগের ন্যায় বিছানায় বসে। সাবরিনা অনন্যার সামনাসামনি বিছানার উপর বসে সার্ভেন্টের হাত থেকে ট্রেটা নিয়ে অনন্যার সামনে বিছানার উপর রেখে ট্রের উপর থেকে নীল চাদরটি সরিয়ে ফেলে। চাদরটি সরাতেই অনন্যা দেখতে পায় ট্রেটির উপর একটা ভারী কাচের বেনারসি ও বেশ কিছু স্বর্ণালঙ্কার রাখা হয়েছে। সাবরিনা শান্ত স্বরে সার্ভেন্টকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখন চলে যাও। সার্ভেন্টটি চলে যেতে সাবরিনা অনন্যাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের চৌধুরী বংশের একটা নিয়ম আছে, পরিবারের মূল কর্তা কর্ত্রীর ছেলেদের সংখ্যা যে কয়জনই হোক না কেন, তাদের ভিতর বড় ছেলের সম্মান ও ক্ষমতা বাকিদের তুলনায় বেশি থাকে। তারপর মেজ ছেলের জায়গায়, তারপর সেজ ছেলে। এইভাবে করেই বাকি সব ছেলেদের সম্মান ও ক্ষমতার মূল্যায়ন নির্ধারণ করা হয়ে থাকে। তোমার দাদি শাশুড়ি অর্থাৎ আমার শাশুড়ি মায়ের ছেলে সন্তান হলেন 3 জন। রায়হানুল ভাই হলেন সবার বড়, তারপর তোমার শ্বশুর মশাই এবং শেষ সন্তান হলেন রিজভি। নিয়ম অনুযায়ী রায়হানুল ভাই এর সম্মান ও ক্ষমতা সব থেকে বেশি হওয়ার কথা ছিল,
কিন্তু আফসোসের বিষয় হলো রায়হানুল ভাইয়ের স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু সন্তান জন্ম দিয়ে মারা গিয়েছিলেন। কনকের বয়স যখন 2 বছর তখন কুশল আমার গর্ভে আসে, কিন্তু পরবর্তী বংশধর হিসেবে কনকের সম্মান ও ক্ষমতা কুশলের থেকে একটু হলেও বেশি। এরপর রিজভির ছেলে রাজবীর এর জায়গা। এগুলো বলার কারণ হলো তোমার কোল আলো করে আমাদের চৌধুরী বংশের আগামী দিনের নতুন ও প্রথম বংশধর আসতে চলেছে, তাই তোমার সন্তানের সম্মান ও ক্ষমতা সব থেকেই বেশি হবে। কিন্তু যদি তোমার প্রথম সন্তান মেয়ে হয় আর এরপরেই যদি ছোট বউয়ের প্রথম সন্তান হয়, তাহলে ওর সম্মান ও ক্ষমতাই সব থেকে বেশি হবে। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো বড় বৌমা। মা, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, দুজনেই তো আল্লাহর দেওয়া রহমতের একটা বড় অংশ। তাই আমার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, এতে আমার কোনো সমস্যা নেই। আর রইল বংশগত ক্ষমতা ও সম্মান লাভের কথা। আমার সন্তান মেয়ে হলে আমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান সচ্চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলব। আর তখন আমার মেয়ে বংশগত ক্ষমতা ও সম্মান না পেলেও দুনিয়ার মানুষের মাঝে নিজের এমন একটা জায়গা তৈরি করবে, যার জন্য দুনিয়ার বসবাতের লক্ষ লক্ষ মানুষ আমার মেয়েকে অনেক সম্মান করবে এবং ভালোবাসবে। বংশগত ক্ষমতা ও সম্মান তো আপনা আপনি পাওয়া সম্ভব, তাই সেই সম্মান ও ক্ষমতার থেকে নিজ অর্জিত সম্মানের জায়গা ও ক্ষমতা লাভের মান অনেক বেশি হবে। অনন্যার মুখে এরূপ কথা শুনে সাবরিনা স্মিত হাসি দিয়ে বললেন, তোমার এত সুন্দর চিন্তা ভাবনা দেখে আমি মুগ্ধ না হয়ে পারলাম না বড় বৌমা। সবসময় এমনই থেকো, নিজের মন মানসিকতা ও চিন্তা ভাবনার কোনো রূপ পরিবর্তন এনো না কখনো। জি মা, দোয়া করবেন আমাদের জন্য। সন্তানদের জন্য বাবা মায়ের দোয়া সব সময় থাকে বড় বৌমা। আর হ্যাঁ, এই যে বেনারসি শাড়ি আর স্বর্ণ অলঙ্কারগুলো দেখছো, এগুলো আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন। আজ সন্ধ্যার পার্টিতে তুমি এই শাড়ি আর স্বর্ণ অলঙ্কারগুলো তুমি পরবে, কেমন? ঠিক আছে মা। আচ্ছা, এখন তুমি বিশ্রাম করো, আমি আসছি। এই বলে সাবরিনা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে অনন্যার রুম থেকে বেরিয়ে যান। এদিকে তরুণীমা আলমারি থেকে ওর নতুন কয়েকটা শাড়ি আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারিগুলো বের করে বিছানার উপর সারিবদ্ধভাবে রেখেছে। বিছানার মাঝ বরাবর দাঁড়িয়ে শাড়িগুলোর উপর স্থির দৃষ্টি দেখে বাম হাত কোমরে ও ডান হাতের কনিষ্ঠ আঙুলের নখ মুখে নিয়ে দাঁত দিয়ে কাটতে কাটতে বলছে, সবগুলো শাড়ি আর জুয়েলারি তো আমার কাছে একই রকম সুন্দর লাগছে, কিন্তু সবগুলো তো আর একসাথে পরা সম্ভব না, যে কোনো একটা বাছাই করতে হবে। কিন্তু কোনটা রেখে কোনটা যে পরবো। তরুণীমা আর ভেবে না পেয়ে ঘাড় বাঁকিয়ে বেলকনির দিকে একবার লক্ষ্য করতেই দেখে কুশল বেলকনিতে বসে এমন মনে ফাইল চেক করছে। তরুণীমা বিড়বিড়িয়ে বলল, ওনার চিন্তা ভাবনার মতোই কি ওনার পছন্দ ততটাই সুন্দর হবে? ওনাকে কি একটা বার বলবো এর ভেতর থেকে আমাকে একটা শাড়ি পছন্দ করে দিতে? এটাই করতে হবে। তরু নিজের ভেতরে কাজ করা সব সংকোচ বোধকে কিছু সময়ের জন্য চাপা দিয়ে রেখে ওনাকে নিজের সমস্যার কথা বলেই ফেল। তারপর তরুণীমা জোরে একবার নিঃশ্বাস ফেলে বেলকনির দিকে অগ্রসর হয়। বেলকনির দরজার সামনে এসে দাঁড়িয়ে তরুণীমা আস্তে করে একবার গলা ঝাড়া দেয়, কিন্তু এতে কুশলের কোনো রূপ রেসপন্স তরু পায় না। পর মুহূর্তে একটু জোরের সাথে পরপর কয়েকবার গলা ঝাড়া দিতে কুশল ভ্রু কুচকে তরুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তোমার গলায় কিছু আটকে গিয়েছে নাকি? না তো। তাহলে বারবার এভাবে গলা ঝাড়া দেওয়ার কারণ কি? কিছু না, এমনিই করেছি। কুশল আর কিছু না বলে আবারও নিজের কাজে মনোনিবেশ করে। তরু চোখ ছোট ছোট করে কুশলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই খারুস বেটার আজ হলোটা কি? এমনি সময় তো মুখে কিছু বলার আগেই বুঝে যেত আমার এইটা প্রয়োজন, এইটা করতে ইচ্ছে হচ্ছে। আসলে আজ বুঝতে পারলো না কেন? নাকি আমি নিজ থেকে ওনার সাথে কথা বলতে এসেছি জন্য ভাব নিচ্ছেন? কি ভেবেছেন উনি? ওনার এত ভাব দেখার জন্য আমার হাতে অফুরন্ত সময় আছে? একদমই না। চল তরু, যেই কাজের কথা বলতে এখানে এসেছিস সেটা বলে ফেল জলদি। পরক্ষণে তরুণীমা বলল, শুনুন। কুশল তরুণীমার দিকে শান্ত দৃষ্টি স্থির করে বলল, বলো। আজ সন্ধ্যায় বড় ভাবির প্রেগনেন্সির আনন্দের যে পার্টির আয়োজন করা হয়েছে, ওই পার্টিতে আমি কোন শাড়িটা পরবো সেটা সিলেক্ট করতে পারছি না। আপনার সাথে কিছুদিন ধরে থাকার পর আমার মনে হয়েছে আপনার চিন্তা ভাবনা করে যে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা অনেক ভালো। সেই রকম আপনার পছন্দ অপছন্দ হয়তো সুন্দরী হবে। তাই আপনি কি আমাকে নির্দিষ্ট একটা শাড়ি পছন্দ করে দিতে পারবেন?
এই প্রথম তরুণীমার মুখ থেকে নিজের সামান্যতম প্রশংসা শুনে কুশল কিছুটা অবাকের পাশাপাশি খুশিও হয়। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে বলল, বলো দিচ্ছি পছন্দ করে। কুশল বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে তরুণীমার সাথে রুমের ভেতর প্রবেশ করে বিছানার কাছে এসে দাঁড়ায়। কুশল বিছানার উপর রাখা শাড়িগুলো হাতে বুলিয়ে একে একে দেখছে। কিছু সময় সব শাড়িগুলোর ভেতর থেকে গাঢ় নেভি ব্লু রঙের হাতের কাজ করা ফুলগুলোর ভেতর সাদা স্টোন বসানো একটা শাড়ি হাতে নিয়ে তরুর কাঁধ থেকে কোমর পর্যন্ত ফেলে ওর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে কুশল তরুর দিকে শান্ত দৃষ্টি স্থির করে। তরু কুশলের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে কুশল তরুর বাম হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করে ইশারায় ওকে আয়নার দিকে লক্ষ্য করতে বলল। তরু আয়নার দিকে লক্ষ্য করতে কুশল হাসি মুখে বলল, আজকের পার্টিতে এই শাড়িটাই পরিও। এ বলে কুশল রুম থেকে বেরিয়ে যায়। তরুর ঠোঁটে শান্ত হাসির রেখা ফুটে ওঠে। তালুকদার ভিলায় গেট থেকে কিছুটা দূরে রাখা তাহিরের নিজের গাড়ির ড্রাইভিং সিটের দরজাটি সে খুলতেই অপর পাশের সিটে হুমায়রাকে বসে নিজের নখে নেল পালিশ লাগাতে দেখে তাহির অবাক স্বরে বলল, তুই এখানে কি করছিস? হুমায়রা নেল পালিশ লাগানো নখগুলোতে ফু দিতে দিতে স্বাভাবিক ভঙ্গিতে বলল, অকালে চোখের সম্পূর্ণ পাওয়ার কি নষ্ট হয়ে গেল নাকি তোমার? মানে? দেখছো না নখে নেল পালিশ লাগাচ্ছি? দেখছি তো। তাহলে আবার কি জিজ্ঞেস করছো কেন? আমি এখানে কি করছি? আমার গাড়িটা কি তোর নখের নেল পালিশ লাগানোর জন্য আমি কিনেছি? গাড়িটা তুমি আসলে কেন কিনেছো তা আমি জানি না, কিন্তু এখন গাড়িতে বসে নখে নেল পালিশ লাগাতে আমার অনেক ভালো লাগছে। আমার গাড়ি থেকে এই মুহূর্ত নাম। তুই বাড়ির ভিতরে গিয়ে আমার রুম ব্যতীত অন্য যেখানে খুশি সেখানে শুয়ে বসে দাঁড়িয়ে থেকে তুই তোর নেল পালিশ লাগা, যা। ও, আমি এখন বাড়ির ভেতরে যাব না। আমার দুপায়ের নখগুলোতে নেল পালিশ লাগানো এখনো বাকি আছে, আর আমি এই গাড়িতে বসেই আমার কাজ শেষ করব। তুই গাড়ি থেকে নামবি নাকি আমাকে তোর পা দুটোই কেটে ফেলতে বলছিস? গাড়ি থেকে এই মুহূর্তে না নামলে তুমি আমার পা কেটে ফেলবে? ফেলবো। পরক্ষণে হুমায়রা ওর পা দুটা নিচ থেকে ড্রাইভিং সিটের উপরে রেখে হাত দিয়ে তাহিরকে নিজের পাগুলো ইশারা করে হাসি দিয়ে বলল, বেশ, কাটো তাহলে, দেখি কেমন পারো। হুমায়রা এমন কাণ্ডে তাহির এই মুহূর্তে ঠিক কি বলা উচিত তা সে বুঝে উঠতে পারছে না। পরক্ষণে তাহির ধমকের স্বরে বলল, পা নামা ইডিয়েট। তাহিরের ধমক শুনে হুমায়রার হাসি মুখ গ্যাস বের হওয়া বেলুনের মতো চুপসে যায়। সাথে সাথেই নিজের পা ড্রাইভিং সিটের উপর থেকে নামিয়ে নেয় হুমায়রা। তাহির বুঝতে পেরেছে এই মেয়েকে কিছু বলা মানেই তো বৃথা, তাই তাহির ওকে আর কিছু না বলে গাড়িতে উঠে বসে দরজা বন্ধ করে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট করে তালুকদার ভিড়ার মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে আসে। হুমায়রা শান্ত স্বরে প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? তাহির সামনের দিকে দৃষ্টি স্থির রেখে গাড়ি চালাতে চালাতেই বলল, তোর ভাইয়ের হবু বউকে দেখার জন্য তার বাসা যাচ্ছি। এত বছর ধরে জেনে এসেছি আমার বাবা মায়ের আমি ব্যতীত আর কোনো সন্তান নেই, তাহলে আজ এই ভাই ডাউনলোড হলো কোন সাইট থেকে? আর এত বড় একটা কথা বাবা মা আমার থেকে লুকিয়ে বা কেন গেল? কারণটা কি? হুমায়রার মুখে এমন কথা শুনে তাহির হাসবে নাকি কাঁদবে নাকি রাগবে তা সে বুঝতেই পারছে না। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে তাহির বলল, ছোটবেলা থেকেই খালা খালু আমাকে তোদের ছেলের মতো আদর ছেন ও ভালোবাসা দিয়েছেন, আর আমি তো তোর কাজিন ব্রাদার হই, তাই আমার হবু বউয়ের সম্পর্কে তোর হবু ভাবি হবে। এখন আমরা আমার হবু বউকে দেখতে তার বাসাতেই যাচ্ছি। হুমায়রা তাহিরের এরূপ কথা শুনে অন্যদিকে ঘুরে মুখ বাঁকিয়ে মনে মনে বলল, দেখো না, 1000 জন মেয়েকে দেখার জন্য তাদের বাসায় 1000 বার যাও, তবুও সব শেষে তোমায় আমাকেই বিয়ে করে নিজের বউ বানাতে হবে। বেশ কিছু সময় ধরে ড্রাইভিং করার পর তাহির অবশেষে নিজ গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। শিকদার ভিলার মূল গেটের সামনে দাঁড়িয়ে থামিয়ে দেয় তাহির। অতঃপর সিট বেল্ট খুলতে খুলতে হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, তো গাড়িতে বসে থাকবি, একদম নামবি না। আমি বাসার ভিতরে যাচ্ছি, কিছুটা সময় লাগবে কাজ সম্পূর্ণ করতে। আমাকে ওর সাথে করে ভেতরে নিয়ে গেলে কি সমস্যা হবে? আমি একা একা গাড়িতে বসে কি করব? কিছু সময় আগে না বলছিলি তোর দুই পায়ে নখগুলোতে এখনো নেল পালিশ লাগানো বাকি রয়ে গিয়েছে? তুই এখন তোর কাজ সম্পূর্ণ কর বসে বসে। এ বলে তাহির গাড়ি থেকে নেমে গাড়ির দরজা বন্ধ করে শিকদার ভিলার মেইন গেট দিয়ে প্রবেশ করে ভেতরে।
হুমায়রা একবার দীর্ঘশ্বাস ফেলে মাত্র। দীর্ঘ 5 বছর পর শিকদার ভিলার পা রাখতেই তাহিরের চোখের সামনে 5 বছর আগে সুন্দর মুহূর্তগুলো, পাশাপাশি সেই বিভীষিকাময় কাল রাত্রের স্মৃতিগুলো ভেসে ওঠে। একটা রাত তার জীবনকে এক মুহূর্তে এলোমেলো করে দিয়েছে। দোষ না করেও দোষের মালিক হয়ে জেল খাটতে হয়েছে 5টি বছর ধরে। তাহির শিকদার ভিলার মূল দরজার সামনে এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে লম্বা করে একবার নিঃশ্বাস ফেলে কলিং বেলে চাপ দেয়। এদিকে শিকদার ভিলার মূল দরজার সামনে দাঁড়িয়ে তাহির কলিং বেল বাজানোর কিছু সময় পরই একজন কম বয়সী কাজের মেয়ে এসে দরজা খুলে দিয়ে অবাক স্বরে প্রশ্ন করল, কাকে চাই? তাহির ওর স্থানে দাঁড়াতেই এক নজর শিকদার ভিলার ভেতরটা দেখে, কিন্তু ভেতরে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি দেখতে পায় না। পরক্ষণে তাহির শান্ত স্বরে বলল, তরুণীমা শিকদার বাসায় আছেন? ছোট বাবুনি, এই তো আর এই বাসায় থাকেন না। এই বাসায় থাকে না মানে? সে সময় পেছন থেকে তরুণীমার মা তমালিকা শিকদার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কাজের মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, কে এসেছে মিতু? কাজের মেয়ে মিতু তমালিকা শিকদার এর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ছোট আপামনির খোঁজে একজন সুন্দর সাহেব আইসেন আম্মা। এর আগে তেনারে কখনো দেখিনি আমি। ভিতরে আসতে বলো ওনাকে। ভিতরে আসেন সাহেব। তাহির ধীরে পায়ে শিকদার ভিলার মূল দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে সেখানে দাঁড়িয়ে রয়। তমালিকা শিকদার সিঁড়ি বেয়ে নিচে এসে তাহিরের সামনে দাঁড়িয়ে ওর দিকে ভালোভাবে লক্ষ্য করতেই ওকে চিনতে সক্ষম হন। মুহূর্তের মধ্যে তমালিকা শিকদার মুখের রং পাল্টে যায়। তিনি অত্যন্ত রাগ নিয়ে বললেন, তুমি আবার আমাদের বাসায় আসার সাহস তোমার হলো কি করে? মিতু, দারুণকে ডেকে এনে শীঘ্রই একে বাসা থেকে বের করে দে। তমালিকা শিকদারের এখনো কথায় মিতু অত্যন্ত অবাক হয়ে মনে মনে ভাবে, আম্মাকে তো কখনো এইভাবে রাখতে দেখিনি। কে এই সাহেবটি, যাকে দেখে মাত্র আম্মায় এতটা ক্ষিপ্ত হইয়া উঠলে? আন্টি, আমাকে এভাবে বের করে দিবেন না, আমার অনেক কিছু বলার আছে আপনাদের। একজন নিকৃষ্ট মন মানসিকতার খুনির সাথে আমি কোনো কথা বলতে চাই না। বেরিয়ে যাও এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে। আমি কোনো খুন করিনি, বরং আপনারা আমাকে মিথ্যা খুনে দায়ে ফাঁসিয়েছিলেন। 5 বছর আগে আমার বড় মেয়েকে অরুমিনাকে খুন করেছিলে তুমি, আর সেদিন তোমাকে হাতে নাতে ধরে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছিল। সেদিনের কথা তুমি ভুলে গেলেও আমরা কেউ ভুলিনি। তোমার জন্য আমি আমার আদরের বড় মেয়ে অরুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। নিজের বাবার ক্ষমতা প্রয়োগ করে আইনের আওতা থেকে কম শাস্তি ভোগ করে তুমি মুক্তি লাভ করলো। আমাদের থেকে জীবনের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত তুমি অভিশাপ ব্যতীত কিছুই পাবে না। আমি মারিনি তরুণীমাকে। সে রাতে আমরা অরুণিমার আর্তনাদ শোনা মাত্র যখন বাগানের দিকে অরুণিমার কাছে পৌঁছেছিলাম, তখন ওর পেট ও বুক থেকে অযোধ্যারে রক্তপাত হচ্ছিল। ওর পাশে বসতেই ওর নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে প্রাচীরের দিকে ওর রক্তাক্ত হাত দিয়ে ইশারা করে দুবার শুধু তোমার নামটাই উচ্চারণ করেছিল। আর কিছু সময় পর তুমি ওই দিক থেকে এসেছিলে আমাদের কাছে, আর তোমার হাতেই ছিল সেই রক্ত মাখা ছুরিটি, যে ছুরি দ্বারা নৃশংসভাবে আঘাত করে মেরে ফেলেছিলে তুমি আমার মেয়েকে। কি দোষ ছিল আমার মেয়ে? তুমি আমার ছোট মেয়ে তরুণীমাকে নিজের করে পাওয়ার জন্য সব রকম সীমা অতিক্রম করে ফেলেছিলে। তাই অরুণিমা তোমাকে একবার থাপ্পড় দিয়েছিল। সেই থাপ্পড় হওয়া অপমানের প্রতিশোধ তুমি নিয়েই মেয়েটাকে সেদিন মেরেছিলে, তাই না? আমাকে নিয়ে আপনাদের মনে অনেক বড় ভুল ধারণা তৈরি হয়েছে। অরুণিমা আমাকে সকলের সামনে থাপ্পড় মারায় আমার খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু সেই খারাপ লাগা থেকে এত বড় অন্যায় করার মতো নিম্ন মন মানসিকতা আমার কাজ করেনি কখনো। সব বাধা অতিক্রম করে তরুণীর সাথে সেই রাতে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল আমার। তাহলে কেন আমি অরুণিমার দেয়া থাপ্পড়ের প্রতিশোধ সেদিন রাতে নিতে যাব? একটাবার ভেবে রেখেছিলেন আপনারা? সেই রাতে আংটি বদলের কিছু সময় পূর্বে আমার একটা গুরুত্বপূর্ণ কল আসায় আমি আপনাদের বাড়ির বাগানের পিছন সাইডে যখন গিয়েছিলাম, তখন আমারই চোখের সামনে অরুণিমাকে ছুরির আঘাত করেছিল আমার বয়সী একজন ছেলে। ছেলেটির চেহারাও আমি দেখেছিলাম। সেই মুহূর্তে ছুটে অরুণিমার কাছে পৌঁছাতেই ওর খুনি ছেলেটি প্রাচীরের দিকে দৌড় দেয়। আমি অরুণিমার কাছে এসে ওর যন্ত্রণা একটু কমাতে পারে ভেবে ওর পেট থেকে ছুরির আঘাতটা বের করেছিলাম। অরুণিমা আমাকে কিছু বলার জন্য খুব
চেষ্টা করছিল, কিন্তু বলতে পারিনি। শুধু হাত দিয়ে প্রাচীরের দিকে ইশারা করছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ওকে এভাবে রেখেই আমি প্রাচীর দিকে ছুটে গেলাম। কিন্তু আফসোসের বিষয়, অরুণিমার খুনিকে সেদিন আমি ধরতে সক্ষম হইনি। সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে আমি যখন আবার ফিরে আসি, তখন আপনারা পুরো সত্যটা যাচাই না করে আমার হাতে ছবিটি দেখে ভেবে নিলেন আমি অরুণিমাকে খুন করেছি। কোনো প্রকার দোষ না করেও এত বড় দোষের মালিক বানিয়ে আপনারা আমাকে পুলিশের হাতে তুলে দিলেন। আমি অনেকবার এই সত্যটা আপনাদের সবাইকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো প্রকার প্রমাণ না থাকায় আমার কথাগুলো সেদিন কেউ শোনেনি। মিথ্যে দোষের দায়ে আমাকে জেল খাটতে হয় 5-5টি বছর ধরে। আমি জানি আজও আমার বলা কথাগুলো হয়তো আপনার কাছে মিথ্যে বানাওয়াট বলে মনে হবে, কিন্তু একটা কথা বলে রাখছি, অরুণিমার খুনির চেহারা আমার স্পষ্ট মনে আছে। 5 বছর আগে ওকে খুঁজে বের করার সময় ও সুযোগ পাইনি ঠিকই, কিন্তু এখন সেই সময় ও সুযোগ আমার হাতে। খুব তাড়াতাড়ি অরুণিমার আসল খুনিকে খুঁজে বের করে নিজের ওপর থেকে মিথ্যে খুনের দায় উঠিয়ে ফেলবো। তাহিরের বলা কথাগুলো শুনে তমালিকা স্তব্ধ হয়ে যান। কেন যেন তমালিকার মন তাহিরকে দোষারোপ করতে সায় দিচ্ছে না। পরক্ষণে তাহির শান্ত স্বরে আবার বলে, 5 বছর আগের ঘটে যাওয়া সেই ঘটনাটির জন্য আমি আমার জীবনের 5টি বছর হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি আবার জীবনের একটা সেকেন্ডও নষ্ট হতে দিব না। আমি খুব তাড়াতাড়ি আমার ভালোবাসার মানুষ তরুণীমাকে পুরোপুরিভাবে নিজের করে নিতে চাই। তরুণীমাকে নিজের করে নিতে চায় তাহির। এরূপ কথা শোনা মাত্রই কাজের মেয়ে মিতু অত্যন্ত অবাক হয়ে বলল, কিন্তু সাহেব, ছোট আপামনির তো বিয়ে হয়ে গেছে 1 সপ্তাহের বেশি হইল। আপনি তো আর তারে নিজের কইরা পাইবেন না। পেছন থেকে মিতুর কণ্ঠে তরুণীমার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে তাহির অবাক দৃষ্টি নিয়ে এক পলক ওর দিকে তাকিয়ে আবারও তমালিকার দিকে দৃষ্টি স্থির করে। তাহির যেন নিজের কানে শোনা সেই তিক্ত কথাটি কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাহির কাঁপা কাঁপা কণ্ঠে তমালিকাকে বলে, আন্টি, দয়া করে আপনি বলুন, উনি যা বললেন তা সম্পূর্ণ মিথ্যা কথা। তোর বিয়ে হয়নি, এমনটা হতে পারে না। আর না, এমনটা তো হওয়ার কথা ছিল না। তরুকে আমি কতটা ভালোবাসি তা তো আপনি জানেন আন্টি। তরু অন্য কারো হতে পারে না আন্টি, দয়া করে সত্যিটা বলুন। মিতু, মিথ্যা কথা বলেনি তাহির। তরুণিমার বিয়ে হয়ে গিয়েছে 1 সপ্তাহের বেশি হলো, আর এটা সম্পূর্ণ সত্যি কথা। তমলিকার মুখে এরূপ কথা শোনা মাত্র তাহির হাঁটু ভেঙে নিচে বসে পড়ে। মুহূর্তের মধ্যে তাহিরের মাথার উপর যেন মিনা মেঘে বজ্রপাত হয়। হৃদস্পন্দিত হওয়া বন্ধ হয়ে যায় সময়ের জন্য। এদিকে অনেক সময় ধরে গাড়িতে বসে থাকায় হুমায়রা বিরক্তির স্বরে বলল, এরকম দায়িত্বজ্ঞানহীন পুরুষ আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি। কি এমন রাজকার্য উদ্ধার করতে ব্যস্ত হচ্ছেন যে একটাবার বাড়ির বাইরে এসে আমার খোঁজ নেওয়ার সময়টুকুও পাচ্ছেন না? হুমায়রা ওর কথা বলার মাঝে কারো ফোন বেজে ওঠার শব্দ শুনতে পায়। পরক্ষণে গাড়ি ড্রাইভিং সিটের পাশে থাকা বক্সের উপর রাখা তাহিরের ফোনের দিকে চোখ পড়তে দেখে ফোন স্ক্রিনের উপর তাহিরের মা রেবেকা তালুকদারের হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠেছে। হুমায়রা তাহিরের ফোনটি হাতে নিয়ে কলটি রিসিভ করতেই ওপাশ থেকে রেবেকা তালুকদারের চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসে, তাহির বাবা, কোথায় তুই? হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় চলে গেলি তুই? আর হ্যাঁ, যেখানেই যাস না কেন ভুলেও যেন ওই শিকদারদের বাসায় যাওয়া না হয় তোর। ওই শিকদারদের পরিবার তোকে মিথ্যে খুনের দায়ে ফাঁসিয়ে 5-5টি বছর ধরে জেল খাটিয়েছে, তাই ওদের কারোর ছায়াও তোর ওপর এবার পড়তে দিস না বাবা। ওদের থেকে দূরে থাক তুই, এটা তোর জন্মদাত্রী মায়ের অনুরোধ। রেবেকার মুখে এরূপ কথাগুলো শুনে হুমায়রার মাথার উপর যেন বিনা মেঘে বজ্রপাত হয়। তাহির গত 5 বছর যাবত মিথ্যা খুনের দায় জেলে ছিল, এই কথা হুমায়রা আজ জানতে পারলো। এতগুলো বছর ধরে সে তার খালাখালু এমনকি নিজের বাবা মায়ের থেকে এটাই জেনে এসেছিল যে তাহির উচ্চতর ডিগ্রি লাভের জন্য আমেরিকাতে ছিল। হুমায়রা গাড়ির কাজ নামিয়ে বাসার গেটের পাশে থাকা বোর্ডের উপর বড় বড় অক্ষরে শিকদার বিলে লেখা দেখে সাময়িক সময়ের জন্য থমকে যায়। ফোনের উপাস থেকে রেবেকা তাহিরের কোনো রেসপন্স না পেয়ে আবারও বললেন, কি রে বাবা, কথা বলছিস না যে? তবে কি তুই শিকদারদের বাসায় চলে গিয়েছিস তাহির? রেবেকার কথা শোনা মাত্র হুমায়রা হুঁশ ফিরে।
নিজেকে কোনোভাবে সামলে নিয়ে হুমায়রা বলে ওঠে, খালা, আমি হুমায়রা। তাহির আমার সাথেই আছে। আমরা একটা চায়ের স্টলের সামনে বসে আছি। তাহির আমার জন্য চা আনতে চায়ের স্টলের ভিতর গিয়েছে। আর চিন্তা করবেন না, আমি তাহিরকে শিকদার ভিলার ধারের কাছেও যেতে দিব না। এদিকে তাহিরের ফোনে এই মুহূর্তে হুমায়রার কণ্ঠস্বর শোনার মতো এক্সপেকটেশন রেবেকা তালুকদার রাখেনি। এতগুলো বছর ধরে চেপে রাখা তিক্ত সত্যটি আজ হুমায়রার সামনে খোলাসা হলোই। হুমায়রা রেবেকার নিস্তব্ধতা দেখে তার অবস্থা বুঝতে পেরে বলল, এই বিষয় নিয়ে কোনো প্রকার এক্সপ্লেইন এখন আপনাকে করতে হবে না খালা। বাসায় ফেরার পর এই বিষয় নিয়ে কথা হবে আপনাদের সাথে। এখন রাখছি। এই বলে হুমায়রা কল কেটে দেয়। রেবেকা কান থেকে ফোনটা নামিয়ে বিছানার উপর রেখে একবার দীর্ঘশ্বাস ফেলে মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করলো। হুমায়রা তড়িৎ গতিতে গাড়ি থেকে নেমে গাড়িটি ভালোভাবে লক করে শিকদার ভিলার মেইন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। এই মুহূর্তে হুমায়রার হৃদস্পন্দনের গতি স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুততার সাথে বিট করছে। কিছুটা পথ অতিক্রম করার পর শিকদার ভিলার মূল দরজার সামনে এসে দাঁড়াতেই হুমায়রা দেখতে পায় ওর থেকে কয়েক হাত দূরে একজন মধ্যবয়সের মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, আর তার সামনে হাঁটু ভাঁজ করে মাথা নিচু অবস্থাতেই তাহির বসে আছে। মূল দরজার পাশে দাঁড়িয়ে থাকা শিকদার ভিলার কাজের মেয়ে মিতু হুমায়রাকে দেখা মাত্র কিছু বলতে নিলে হুমায়রা ইশারায় তাকে চুপ থাকতে বলে। মিতু আর কিছু বলে না। পরক্ষণে তাহির ওভাবে থেকে চিৎকার করে কেঁদে উঠে বলল, হে আল্লাহ, কি দোষ ছিল আমার, যার জন্য আমার এত বড় শাস্তি দিলেন আপনি? নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসার ফল বুঝি এত করুণভাবে পোহাতে হয়? আমাকে আজ এত বেশি অসহায় কেন বানিয়ে দিলেন আপনি, যাকে আমি আমার সবটুকু উজাড় করে ভালোবেসেছিলাম, যাকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীর সব রকম বাধার সাথে লড়াই করেছিলাম। আজ সে কিনা অন্য কারো জীবন সঙ্গিনী রূপে নিজের জীবনের প্রতিটা সেকেন্ড স্বাচ্ছন্দ্যের সাথে পার করছে। বিনা দোষে বিগত 5টি বছর ধরে জেল খাটতে হয়েছে আমায়। তবুও প্রতিটি দিনের শেষে আমার মনের ভিতরে একটা আশার আলোয় জ্বলজ্বল করত যে আমার ভালোবাসার মানুষটি আমার জন্য অপেক্ষা করছে। হে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মাত্র আমি আমার ভালোবাসার মানুষটিকে পুরোপুরিভাবে নিজের করে নিয়ে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিব। হুমায়রার দু চোখ বেয়ে অঝরে ধারায় নোনা জল ঝরে পড়ছে। তাহিরের বলা প্রতিটি শব্দের যেন হুমায়রার বুকের ভেতর বিষাক্ত তীর হয়ে বিচ্ছে, আর অসহ্য যন্ত্রণায় ওর ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। নিজের ভালোবাসার মানুষটির মুখে তার ভালোবাসা হারিয়ে ফেলার কারণে আফসোসের বুলি শোনা অসহায়ের মতো তাকে কান্না করতে দেখার পর মনের ভেতরে কাজ করা জঘন্য রকম যন্ত্রণাদায়ক অনুভূতি হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় কিছুর জন্য হয় না। একটা মানুষ কাউকে কতটা ভালোবাসলে তাকে হারানোর বেদনায় এমন অসহায়ের মতো কান্না করতে পারে তা হুমায়রা তাহিরকে দেখে বুঝতে পারছে। তাহিরের এমন কান্নায় তমালিকা শিকদারের মনের ভেতর জমে থাকা সব রাগ যেন হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু একজন ভালো মা হওয়ায় নিজের সন্তানের ভালোর কথা চিন্তা করার মতো ক্ষমতা তার ভেতর থেকে লোপ পায় না। তমালিকা শিকদার এখনো পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বার্থপরের মায়ের মতো তাহিরকে উদ্দেশ্য করে বললেন, সৃষ্টিকর্তা সকল পুরুষ ও নারীর জন্য একজন সঠিক জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে সৃষ্টি করে রেখেছেন অনেক পূর্বেই, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গিয়েছে তাহির। বাস্তবতা ও সত্যটাও যত তিক্ততা বা কঠিনই হোক না কেন, আমাদের তা মেনে নেওয়া উচিত। তরুণীমা এখন অন্য কারো জীবন সঙ্গিনী, তাই ওকে আবার নিজের করে পাওয়ার তোমার জন্য অসম্ভব। এই বাস্তব সত্যটাকে মেনে নিয়ে আমার মেয়েটাকে তুমি ভুলে যাও বাবা। ওর নতুন জীবনে তোমার ছায়া আর পড়তে দিও না। প্রকৃত ভালোবাসা যেমন মানুষকে স্বার্থপর হতে শেখায়, তেমন পরিস্থিতির বিপাকে পড়ে প্রকৃত ভালোবাসা মানুষকে ত্যাগ করতেও শেখায়। আমার মেয়ে তরুণীমার প্রতি তোমার ভালোবাসা যদি সত্যি প্রকৃত ও নিঃস্বার্থ হয়ে থাকে, তাহলে তুমি আমার মেয়ের সুখময় জীবনটাকে নষ্ট করে দিও না। এটা তোমার নিকট একজন মায়ের আকুল অনুরোধ রইল। তমালিকার বলা কথা প্রতিটি কথা তাহিরের বুকের ভেতর তৈরি হওয়া ক্ষত স্থানের উপর সান্ত্বনা পাতলা প্রলোপের মতো ছড়িয়ে যায়। তাহির দুহাতে নিজের চোখের পানি মুছে মাথা তুলে তমালিকা শিকদারের দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকে আকুল কণ্ঠে বলল, শেষবারের মতো একটাবার তরুণীমাকে দেখার সুযোগ আমায় দিবেন প্লিজ। আমি কথা দিচ্ছি
ওর কাছে যাওয়ার চেষ্টা করব না, কিংবা আমার তরফ থেকে ওর কোনোরূপ ক্ষতিও আমি হতে দিব না। আমার জন্য ওর বর্তমান জীবনে কোনোরূপ সমস্যা সৃষ্টিও হবে না। শুধু দূর থেকে ওকে এক পলক দেখব, নিজের নতুন জীবনেও কতটা সুখে আছে এতটুকু দেখব। তারপর ওর সামনেই ওর সুখের জন্য আমি আমার ভালোবাসার অনুভূতিগুলো কুরবানি দিয়ে সারা জীবনের জন্য ওর থেকে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আর কখনো ওর জীবনে আমার ছায়াও পড়বে না, সেখানে চলে যাব। তাহিরের আকুল কণ্ঠ করা আবেদনটি ফেলার মতো স্বার্থপর মানসিকতা তমালিকা শিকদার নিজের মধ্যে করে উঠতে পারলেন না। তাই চৌধুরী মেনশনের ঠিকানা তিনি তাহিরকে দিয়ে দিলেন। তাহির বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই দরজার সামনে হুমায়রাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। হুমায়রা কিছু না বলে সামনের দিকে অগ্রসর হয়। তাহিরও শিকদার ভিলার মূল দরজা পেরিয়ে বাইরে চলে যায়। শিকদার ভিলার সামনে দাঁড় করিয়ে রাখা তাহিরের গাড়ির কাছে এসে পিছনের দরজাটি খুলে সেখানে এসে বসে পড়ে হুমায়রা। পরক্ষণে তাহির গাড়ির কাছে এসে ড্রাইভিং সিটের দরজাটি খুলে পেছনের সিটে হুমায়রাকে মাথা নিচু করে বসে থাকতে দেখেও মুখে কিছু না বলে নিজ সিটে বসে দরজা লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে। পুরো রাস্তা গাড়ির ভেতর পিনপতন নীরবতা বিরাজ করে। তাহির বা হুমায়রা কেউ কারোর সাথে কোনো টু শব্দ করে না। পশ্চিম আকাশে ক্লান্ত সূর্য হেলে পড়ে সন্ধ্যা হাওয়ার পূর্বাভাস দিচ্ছে। অনন্যার গর্ভে চৌধুরী পরিবারের নতুন সদস্য আসার আনন্দে চৌধুরী মেনশন জুড়ে যেন আনন্দের মেলা বসেছে। রিসেপশনের জন্য চৌধুরী মেনশনের পেছন পাশে বাগান সাইডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বেশিরভাগ অতিথিরাই ইতিমধ্যে এসে পড়েছে। নিজ রুমে অনেক সময় ধরে তরুণীমা কৌশলের পছন্দ করে দেওয়া গাঢ় নীল রঙের সেই শাড়িটা পরার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই বিপত্তি বাঁধছে শাড়ির কুচি ঠিক করার সময়। একবার কুচিগুলো ছোট বড় হচ্ছে, তো আরেকবার কুচিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আবার আঁচলে পিন সেট করার সময় বুকের ওপর থাকা কুচিগুলো অগোছালো হয়ে যাচ্ছে। সব মিলে এক প্রকার যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়িয়েছে তরুণীমার। পরক্ষণে তরুণীমা এক হাতে শাড়ির কুচির অংশটুকু আর অন্য হাতে শাড়ির আঁচলের অংশটুকু ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, থুর, এইসব শাড়ি কি একা একা ঠিকভাবে পরা যায় নাকি? বাড়ির সবাই তো নিজ নিজ কাজে নিচে ব্যস্ত হয়ে আছে, আমাকে সাহায্য করার মতো এখানে কেউ নেই। এখন আমি কি করব? সে সময় আকস্মিক পেছন থেকে রুমের দরজা বন্ধ করে যাওয়ার মতো খট করে শব্দ হলে তরু পিছন ঘুরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বলল, কে? আমি। আপনার এখানে এখন কি কাজ? বাইরে যান, আমার শাড়ি পরা শেষ হয়নি এখনো। নিচে বেশিরভাগ অতিথিরা ইতিমধ্যে এসে পড়েছেন, আর সবাই কৌশল চৌধুরী বউকে খুঁজছেন। চৌধুরী পরিবারের নতুন সদস্য তো বড় ভাবির গর্ভে আসতে চলেছে, তাকে দেখার জন্য ব্যাকুল না হয়ে আমাকে খোঁজার কারণ কি? গুরুজনরা বলছেন বছর ঘুরতেই যেন তারা চৌধুরী পরিবারে আরেকজন নতুন সদস্য আসার আনন্দ অনুষ্ঠানে আসতে পারেন, তাই কৌশল চৌধুরীর বউয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া দেওয়ার জন্য তোমায় খুঁজছে। ও আচ্ছা, এই ব্যাপার। পরক্ষণেই তা বুঝতে পেরে তরু লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কুশল তরুর অবস্থা বুঝতে পেরে নিঃশব্দে হাসি দেয়। তরু লজ্জার হাত থেকে কিছুটা রেহাই পেতে কুশলকে উদ্দেশ্য করে বলল, এই আপনি এখন জানতো, আমাকে শাড়ি পরা শেষ করতে দিন। আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি যার জন্য তুমি শাড়ি পরতে পারছো না? কুশলের এমন কথায় তরুর শরীর যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। তরু দাঁত কিরমির করে বলল, রুমের বাইরে গিয়ে দাঁড়ান, নয়তো ব্যালকনিতে চলে যান। তবুও এখানে থাকা হবে না আপনার। আমার উপস্থিতি যখন তোমায় এতটাই অস্বস্তিতে ফেলেছে, তখন আমি বেলকনিতে চলে যাচ্ছি। এ বলে কুশল ব্যালকনিতে চলে যায়। তরু ঘাড় বেঁকিয়ে বেলকনির দিকে একটু ঝুঁকতেই কুশলকে অন্য পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট্ট করে একবার নিঃশ্বাস ফেলে আবারও শাড়ি পরার কাজে মনোনিবেশ করে। প্রায় আধা ঘন্টা ধরে বেলকনিতে দাঁড়িয়ে থাকার পর তরুর শাড়ি পরা শেষ হয়েছে। এই ভেবে কুশল রুমে প্রবেশ করতে দেখে তরু এখনও আগের মতো শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কুশল বুঝতে পারে তরু একা শাড়িটা পরে উঠতে পারছে না। রুমের ভেতর আবারও কুশলের পরিস্থিতি টের পেয়ে তরু বলল, এই আপনি কি একটু সময়ের জন্য স্থির হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না? একে তো আপনার পছন্দ করে দেওয়া শাড়িটা আমাকে অনেক সময় ধরে জ্বালাচ্ছে, তার উপর আরেক আপনি একটু পর পর উদয় হয়ে শাড়ি পরার কাজে আমার মনোযোগটাই নষ্ট করে দিচ্ছেন।
দীর্ঘ 30 মিনিট ধরে তুমি শাড়িটা পরার জন্য দারুণ পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু পরিশেষে ব্যর্থ হয়ে পূর্বের জায়গাতেই ফিরে আসছো। এভাবে চলতে থাকলে আজকের পার্টিতে তোমাকে দোয়া দেওয়ার জন্য অপেক্ষাকৃত অতিথিরা তোমার দেখা না পেয়ে হতাশ হয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিজ নিজ বাড়িতে চলে গিয়ে শান্তিতে ঘুমিয়ে যাবেন। তাই তাদের হতাশ করার ইচ্ছে যদি তোমার না থাকে, তাহলে তুমি চাইলে আমি তোমার বাড়ির কুচিগুলো ধরে তোমাকে দ্রুত শাড়ি পরার কাজ শেষ করতে সাহায্য করতে পারি। কুশলের এরূপ কথা শুনে তরু শান্ত দৃষ্টি নিয়ে ওর দিকে তাকায়। পরক্ষণে তরু শাড়ির কুচি করার অংশটুকু হাত থেকে ফেলে দেয়। তরুর সম্মতি পেয়ে কুশল হাসি মুখে তরুর কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ে। অতঃপর তরুর দেখানো অনুযায়ী কুশল তরুকে শাড়ির কুচিগুলো সমানভাবে গুছিয়ে নিতে সাহায্য করে। কুচির ভাঁজে একটা পিন সেট করে দিয়ে কুশল বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তরুর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বুকের ওপরে কুচিগুলো ঠিক করে পিন লাগাতে নিলে কুশল আবারও তরুর কাছে গিয়ে পিনটি লাগিয়ে দেয়। এরপর কুশল তরু দুই কাঁধে দুই হাত রেখে তরুকে টুলের উপর বসিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা জুয়েলারিগুলো দিয়ে তরুকে খুব যত্ন সহকারে পরিয়ে দিতে শুরু করে। জুয়েলারিগুলো পরানো শেষ হলে তরু হালকা মেকআপ করে ঠোঁটের উপর হালকা গোলাপি লিপস্টিক দিয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার সাজ সম্পূর্ণ হয়েছে, চলুন এখন নিচে যাওয়া যাক। কুশল ড্রেসিং টেবিলের পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এত সময় ধরে তরুকে দেখছিল। তরুর এরূপ কথা শুনে কুশল তরুকে এক পলকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলল, তোমার স্বাস্থ্য এখনো সম্পূর্ণ হয়নি। তরু ভ্রু কুচকে কুশলের দিকে তাকায়। কুশল স্মিত হাসি দিয়ে বলল, তোমার এই টানা টানা চোখ জোড়ায় হালকা করে কাজল লাগালে আর কপালের মাঝ বরাবর গাঢ় নীল রঙের ছোট্ট একটা টিপ পড়লেই তবেই তোমার সাজ সম্পন্ন হবে। কুশলের মুখে এমন কথা বলে তরু সঙ্গে সঙ্গে বলে উঠল, না না না, আমি কাজল লাগাবো না। কাজল লাগাতে নিলেই আমার চোখ জোড়া নোনা জলে টইটুম্বুর হয়ে ওঠে, তাই যেমন আছে এটাই যথেষ্ট। আমি তোমার দু চোখে কাজল লাগিয়ে দিচ্ছি, দেখবে চোখে একটু পানি আসবে না। না না প্লিজ, এখন আমি আর সাজ নষ্ট করতে চাই না। কুশল তরু ঠোঁট জোড়ার উপর নিজের শাহাদাত আঙুল থেকে শান্ত স্বরে বলল, চুপ, কোনো কথা হবে না, বসো এখানে। তরু রীতিমতো বাধ্য হয়ে টুলে বসে পড়ে। কুশল তরুর সাজের জিনিসগুলো ভেতর থেকে কাজলটা হাতে নিয়ে খুব যত্ন সহকারে তরুর দু চোখে লাগিয়ে দিয়ে বলল, এখন উপরের দিকে তাকিয়ে কিছু সময় ঘন ঘন চোখের পলক ফেলতে থাকো। কুশলের কথা অনুযায়ী তরু ঘন ঘন চোখের পলক ফেলতে শুরু করে। কিছু সময়ের মধ্যে তরু স্বাভাবিক হয়ে যায়। চোখে আর কোনো প্রকার পানি আসছে না দেখে তরু কুশলের দিকে শান্ত দৃষ্টি স্থির করে বলল, এর আগে আরো কতজন মেয়ের চোখে কাজল পরিয়ে দিয়েছিলেন যে এই কাজ এত দক্ষতার সাথে সম্পূর্ণ করলেন? পুরুষ মানুষের কান্না করা বারণ। যখন আমার কোনো বিষয় নিয়ে খুব খারাপ লাগে তখন কিছু সময় ধরে ঘন ঘন দুই চোখের পলক ফেলে নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পরিশেষে আমি সফলও হয়ে যাই। সেই পদ্ধতি এখন অবলম্বন করলাম। তরু স্তব্ধ দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে আছে। অতঃপর কুশল টিপের পাতা থেকে গাঢ় নীল রঙের একটি ছোট্ট টিপ নিয়ে তরু দুই ভ্রুর মাঝ বরাবর পরিয়ে দিয়ে চোখ দিয়ে ইশারা করে ওকে আয়নার দিকে তাকাতে বলে। তরু কুশলের ইশারা বুঝতে পেরে আয়নার দিকে লক্ষ্য করতেই নিজের প্রতিচ্ছবি নিজেই দেখে মুগ্ধ না হয়ে পারে না। সামান্য কাজল আর একটা ছোট্ট টিপ যে কারো সৌন্দর্য এতটা বাড়িয়ে দিতে পারে তা হয়তো তরু আজ নিজেকে না দেখলে বুঝতে পারতো না। কুশল হাসি দিয়ে বলল, চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। তরু হাসি মুখে বসা অবস্থায় উঠে দাঁড়ায়। অতঃপর ওরা দুজন একসাথে রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে বেশ লম্বা সময় ধরে জার্নি করার পর তাহির চৌধুরী মেনশনের মূল গেটের পাশে এসে গাড়ি দাঁড় করিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে লক্ষ্য করতে দেখে হুমায়রা ইতিমধ্যে ঘুমিয়ে আছে। অতঃপর তাহির আর হুমায়রাকে জাগানোর চেষ্টা না করে গাড়ি থেকে নেমে চৌধুরী মেনশনের মূল গেট ধরে ভেতরে প্রবেশ করতেই নিজের চারপাশের পরিবেশটা রঙিন আলোয় আলোকিত হয়ে থাকতে দেখে বুঝতে পারে আজ কোনো কারণে চৌধুরী মেনশন আনন্দের মেলা জমেছে। তাহির তার ছেলের হাসি দিয়ে ধীর পায়ে সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। একদিকে ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনা এক প্রেমিক পুরুষের কলিজা পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, অন্যদিকে সেই মানুষটি বিন্দুমাত্র খারাপ লাগা ছাড়াই শত শত মানুষের মাঝে আনন্দ মেলায় মেতে আছে। আহা, প্রকৃতি কতই না নিপুণতার সাথে নিজ কাজ সম্পন্ন করে যাচ্ছে। লোকজনের টুকটাক আওয়াজ কানে পড়তেই তাহির সেদিকে যেতে শুরু করে। পরক্ষণে চৌধুরী মেনশনের পেছনের সাইডে এসে দাঁড়াতে শত শত মানুষের উপস্থিতি জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখতে পায় সে।
এই শত শত মানুষের ভিড়ে তাহিরের দু চোখ শুধু একজনের মায়া মাখানো মুখশ্রী দেখার জন্য ছটফট করছে। তাহির যেখানে স্থির হয়ে দাঁড়িয়েছিল তার পাশে ছোট্ট একটা স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রাখা আছে। সে স্টেজের পাশে দাঁড়িয়ে একজন মধ্যবয়সের পুরুষ লোক কারোর সাথে কলে কথা বলছে। আপনি এসব কি বলছেন মিস্টার সাইমন হাসান? সেই এই শেষ মুহূর্তে এসে আমি আরেকজন গায়কের ব্যবস্থা করব কি করে? চৌধুরীদের থেকে ইতিমধ্যে আমি অর্ধেকের বেশি টাকা নিয়ে নিয়েছি। এখন এই অনুষ্ঠান পর্বে আপনার অনুপস্থিতিতে জন্য পুরো অ্যারেঞ্জমেন্টই নষ্ট হয়ে যাবে। এটা আপনি বুঝতে পারছেন না কেন? ফোনের ওপাশ থেকে সাইমন হাসান বললেন, আই এম সরি মিস্টার ইকবাল, পার্সোনাল কিছু সমস্যার কারণে আমাকে শেষ মুহূর্তে এসে এই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলেও আপনি যে কোনোভাবে অন্য আরেকজন গায়কের ব্যবস্থা করে নিন। আমি এখন রাখছি। এ বলে সাইমন হাসান কল রেখে দেন। ইকবাল আকন্দের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়। কি করবে ভেবে না পেয়ে স্টেজের পাশে তাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুঁচকে আসে ইকবালের। ইকবাল মনে মনে ভাবলেন, এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে আমার, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না কোনো। পরক্ষণে ইকবাল ওর ফোনটা দিয়ে লুকিয়ে তাহিরের একটা ছবি তুলে গুগলে প্রবেশ করে সার্চ অপশনে ছবিটা আপলোড করতেই সেকেন্ডের ভিতর তাহির শত শত ছবি বেরিয়ে আসে। তাহিরের ছবিগুলো দেখা মাত্রই ইকবাল চোখ বড় বড় করে তাহিরের দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, 2018 সালে শ্রেষ্ঠ গায়ক পুরস্কার লাভকৃত তৎকরি তালুকদার তহির স্বয়ং চৌধুরী পরিবারের অনুষ্ঠান পর্বে উপস্থিত হয়েছেন। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি লাভ হওয়ার মতো বিষয় হয়ে দাঁড়ালো। এখন যেভাবে হোক ওনাকে আজকের অনুষ্ঠান পর্বে গান গাওয়ার জন্য রাজি করাতে হবে আমার, নয়তো চৌধুরীর হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর আর কোনো রাস্তা আমার জন্য খোলা থাকবে না। এই বলে ইকবাল আকন্দ তাহিরের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, এক্সকিউজ মি স্যার। জি, আমাকে বলছেন? জি স্যার। বলুন। আমি আপনার গানের অনেক বড় ভক্ত স্যার। আগে আপনার গান অনেকবার শুনেছি আমি, কিন্তু গত 5 বছর যাবৎ কোনো অনুষ্ঠান পর্বে আপনাকে গান গাইতে দেখিনি। এমনকি আপনার প্রফেশনাল গানের পেজেও কোনো নতুন গান রিলিজ হয়নি। তার কারণ আমি জানতে চাইছি না, কিন্তু আমি এই মুহূর্তে খুব বড় একটা সমস্যার মধ্যে ফেঁসে গেছি স্যার। এই সমস্যা থেকে আমাকে একমাত্র আপনি উদ্ধার করতে পারেন স্যার। আমি কিভাবে আপনাকে সমস্যা থেকে উদ্ধার করতে পারবো? আমি বড় বড় গায়কদের তাদের বাজেট অনুযায়ী টাকা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ভাড়া করে নিয়ে আসি। সেখান থেকে যে স্বল্প পরিমাণ আয় হয় তা দিয়ে আমার সংসার খরচ চালাতে হয়। আজ চৌধুরী পরিবারের বড় ছেলের স্ত্রী প্রেগনেন্ট হওয়ায় এই আনন্দের অনুষ্ঠানের আয়োজন করেছেন চৌধুরীরা। তাই সকালে আমাকে কল করে একজন ভালো গায়কের আজকের অনুষ্ঠান গান গাওয়ার ইনভাইট করে নিয়ে আসতে বলেছিলেন। আমি তার কথা অনুযায়ী বিশিষ্ট গায়ক মিস্টার হাসান চৌধুরী হাসানকে ইনভাইট করেছিলাম। কিছুক্ষণ সময় পূর্বে সাইমন হাসান আমাকে কল করে বলেছিলেন উনি আজকের এই প্রোগ্রামে গান গাইতে আসতে পারবে না। এদিকে আমি চৌধুরীর কাছে অর্ধেকের বেশি টাকা নিয়ে আমার মেয়ের বিয়ের গয়না বানাতে স্বর্ণকারের কাছে জমা করে এসেছি। তাই এই শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে এগুলো টাকা চৌধুরীতে ফিরিয়ে দিয়ে প্রোগ্রাম ক্যান্সেল করার কথা বলার সাহস আমি ও আমার হয়ে উঠতে পারছি না। তাই আপনি যদি দয়া করে আজকের এই অনুষ্ঠান পর্বে মাত্র একটা গান গেয়ে দিতেন তাহলে চৌধুরীদের সামনে আমার সম্মানটা রক্ষা হতো স্যার। সারা জীবন আপনার এই ঋণ আমি শোধ মনে রাখতাম। দীর্ঘ 5 বছর পর আবারও কারোর আকুল কণ্ঠে গান গাওয়ার জন্য অনুরোধ করতে শুনে তাহির কিছুটা চিন্তায় পড়ে যায়। একদিকে তাহিরের মন মানসিকতার অবস্থা ভালো না, অন্যদিকে এত বছর ধরে গান না গাওয়ায় ওর গানের কণ্ঠ, সুর ও তাল ধরার ক্ষমতা যে ধীরে ধীরে লোপ পেয়ে গিয়েছে, এমনটাই তাহির ধারণা করতে পারছে। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তাহিরের কোনো রূপ রেসপন্স না পেয়ে ইকবাল আবারও বললেন, স্যার আপনি তো হ্যাঁ বা না কিছু বলছেন না, তাহলে আমি আপনার নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিলাম। এই বলে ইকবাল তাহিরকে আর কোনো রূপ কথা বলার সুযোগ না দিয়েই স্টেজে পাশে থাকা ছোট টেবিলের ওপর থেকে মাউথ স্পিকারটা হাতে নিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, হ্যালো 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 লেডিস অ্যান্ড জেন্টলম্যান,
চৌধুরী পরিবারের নতুন সদস্যের আসার খুশিতে আজকের আয়োজিত এই পার্টিতে আপনাদের সকলের উপস্থিত হাসি খুশির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তাই এই আনন্দময় পরিবেশের মাঝে খুশির মাত্রা আরও বাড়িয়ে তোলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিস্টার তৌকির তালুকদার তাহির। ওনার সুমধুর কণ্ঠে একটি সুন্দর গান শোনার জন্য আপনারা প্রস্তুত তো? ইকবালের বলা কথা শুনে উপস্থিত সকলের মাঝে তাহিরের কণ্ঠে কথা শোনার জন্য উৎফুল্লতার মাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে গান না গেয়ে বের হয়ে আসা তাহিরের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তার কোনো উপায় না পেয়ে তাহির এক প্রকার বাধ্য হয়ে স্টেজে উঠে মাইকের সামনে বসে পাশে থাকা স্ট্যান্ডের উপর থেকে গিটারটা হাতে তুলে নিয়ে শান্ত দৃষ্টিতে গিটারের দিকে তাকিয়ে রয় কিছু সময়। অতঃপর তাহির গিটারে সুর তুলে গাইতে শুরু করে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিতে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানেলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। গানের স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কয়েকজন কম বয়সী মেয়ের সাথে গল্প করছিল তরুণীমা। সেই সময় বেশ পুরনো পরিচিত কারো কণ্ঠে গাওয়া গানের আওয়াজ ভেসে আসায় তরু গানের স্টেজের দিকে তাকায়। স্টেজের সামনে অনেক মানুষের ভিড় হওয়ায় তরু তাহিরের চেহারা দেখতে পারছে না। ভিড় ঠেলে ধীর পায়ে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তরুণীমা। সে সময় বেশ পুরনো পরিচিত কারো কণ্ঠে গাওয়া গানের আওয়াজ ভেসে আসায় তরু গানের স্টেজের দিকে তাকায়। স্টেজের সামনে অনেক মানুষের ভিড় হওয়ায় তরু তাহিরের চেহারা দেখতে পারছে না। ভিড় ঠেলে ধীর পায়ে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তরুণীমা। তরুর হৃদস্পন্দনের প্রতি অজানা কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে গিয়েছে, যার কারণ এই মুহূর্তে জানা নেই তরুর। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কেছা যায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিক আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না। হুমায়রার ঘুম ভেঙে যাওয়ায় সে চোখ মেলে সামনে তাকাতে দেখে ওদের গাড়িটা কোথাও থামার অবস্থায় আছে। গাড়ির ভেতর তাহির নেই। হুমায়রা আন্দাজ করে তাহির হয়তো তরুণীমার সাথে দেখা করার জন্য চৌধুরী মেনশনে এসেছে। হুমায়রা তড়িৎ গতিতে গাড়ি থেকে নেমে সামনে লক্ষ্য করতেই মূল গেটের পাশে বড় বড় অক্ষরে চৌধুরী মেনশন লেখা দেখতে পায়। ওর আন্দাজে সঠিক হয়। হুমায়রা নিজের মধ্যে কাজ করা সব সংকোচবোধকে দূরে সরিয়ে চৌধুরী মেনশনের মূল গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। সেই সময় চৌধুরী মেনশনের পেছনের সাইড থেকে গানের আওয়াজ ভেসে আসে। তাহিরের কণ্ঠ চিনতে হুমায়রার ভুল হয় না। হুমায়রার এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ছুট লাগায় সেদিকে। তরুণীমা একেবারে স্টেজের সামনে এসে দাঁড়িয়ে তাহিরের দিকে তাকিয়ে পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়। এত বছর পর নিজের শ্বশুরবাড়িতে তাহিরের উপস্থিতি দেখে তরুণীমা অবাক না হয়ে পারে না। তরুণীমা থেকে কয়েক হাত দূরে হুমায়রাও অবাক দৃষ্টি নিয়ে তাহিরের দিকে তাকিয়ে আছে। তাহিরের দুচোখ বন্ধ রেখে গান করছে। এটা গল্প হলেও পারতো। তাহিরের গান গাওয়া শেষ হওয়ার পূর্বে তরুণীমা উচ্চ স্বরে বলে উঠল, বন্ধ করুন এই গান গাওয়া। উপস্থিত সকলেই তরুর দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাহির চোখ মেলে তাকাতে নিজের সামনে বহু বছর পর নিজের না হওয়া প্রিয় মানুষটিকে রুক্ষ মূর্তির রূপে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় না। তরুণীমা তো এখনো আসল সত্যটা জানে না যে তাহির ওর বড় বোন অরুণিমাকে খুন করেনি। তাই এখন তাহিরকে নিজের চোখের সামনে দেখে তরুণীমার রেগে যাওয়াটা অস্বাভাবিক নয়। এদিকে তরুণীমা অত্যন্ত রাগ নিয়ে উচ্চস্বরে তাহিরকে উদ্দেশ্য করে বলল, আপনার সাহস হলো কি করে আমার শ্বশুর বাড়িতে এসে গান গাওয়ার? তরুণীমাকে এভাবে রিয়াক্ট করতে দেখে উপস্থিত সকলে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। সকলের মাঝে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কুশল কারোর সাথে ফোনে কথা বলছিল। সেই সময় সকালে হালকা শোরগোলের আওয়াজ কুশলের কান পর্যন্ত এসে পৌঁছালে সে কল কেটে দিয়ে ওদিকে পা বাড়ায়। হুমায়রা তরুর দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকায়।
তাহির গিটারটা স্ট্যান্ডের উপর রেখে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতেই তরুণীমা দ্রুত পায়ে স্টেজের উপর উঠে তাহিরের শার্টের কলার চেপে ধরে ওকে টানতে টানতে স্টেজ থেকে নিচে নামিয়ে আনে। তাহির তরুণীমার এমন কাজে কোনোরূপ রিয়াক্ট না করে ধরির দিকে শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে মাত্র। দীর্ঘ সময় পর তরুণীমাকে দেখার সুযোগ পেয়ে তাহিরের তৃষ্ণার্ত দুচোখ ও মনে যেন স্বস্তি কাজ করছে। তরুণীমা রাগী স্বরে সকলকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সকলের প্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিস্টার তৌকির তালুকদার তাহিরের যে আরও একটা বিশেষ পরিচয় আছে সে সম্পর্কে হয়তো আপনারা কেউই অবগত নন। সেই পরিচয় সম্পর্কে আপনারা অবগত হলে ওনার গাওয়া গানগুলোকে এবং ওনাকে সবাই ঘৃণার চোখে দেখবেন। তাই আপনাদের থেকে সম্পূর্ণ সত্যটাকে লুকিয়ে নিজের ফেম ধরে রেখেছেন উনি। কিন্তু এত বড় একটা সত্যকে লুকিয়ে রেখে ওনাকে সকলের সামনে সম্মানের সহিত হাসি খুশিভাবে চলাফেরা করতে দিতে তো আমি পারবো না। আজ সকলের সামনে ওনার মুখোশ আমি খুলেই ছাড়বো। কুশল ভিড় এড়িয়ে সামনে এসে দাঁড়ায়। তরু আবারও বলল, এই জঘন্য লোকটার লুকোনো পরিচয়টা হলো উনি একজন খুনি। আমার বড় বোন অরুণিমা শিকদারের 5 বছর আগে খুবই করুণভাবে খুন করার অপরাধে ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু আফসোসের কারণ এটা দাঁড়িয়েছে যে ওনার মতো নিকৃষ্ট মানসিকতার একজন খুনিকে আইন ফাঁসির শাস্তি না দিয়ে মাত্র 5 বছরের জন্য জেলবন্দি করেছিলেন। জেল থেকে মুক্তি পাওয়া মাত্রই এই জঘন্য ব্যক্তিটি আবারও আমার চারপাশে ঘুরঘুর করতে শুরু করেছে। হয়তো আবারও আমার থেকে কোনো খুব প্রিয় মানুষকে মেরে ফেলে আমাকে যন্ত্রণা দিতে চাইছে। তরুণীমা এমন কথায় উপস্থিত সকল অতিথিরাও চৌধুরী পরিবারের সদস্য যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন। সেই সময় কুশল তরুর সামনে দাঁড়িয়ে ওর দু হাত রেখে শান্ত স্বরে তরুকে উদ্দেশ্য করে বলল, তরুণীমা, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করো। আপনি সরুন আমার সামনে থেকে। এই লোকের উপর আমার চরম রাগ ও ঘৃণা জমে রয়েছে। এনাকে চোখের সামনে জীবিত অবস্থায় দেখে আমার সর্বশরীর ঘৃণায় রিরি করে উঠছে। ইচ্ছে তো করছে এই মুহূর্তে এই নিকৃষ্ট লোকটাকে নিজের হাতে খুন করি। এই বলে তরুণীমা কুশলের বুকে হালকা ধাক্কা প্রয়োগ করে ওকে নিজের সামনে থেকে সরাতে নিলে কুশল সকলের সামনেই তরুণীমা নিজের বুকের সাথে খুব শক্ত বাঁধনে আবদ্ধ করে ফেলে। তরুণীমা তবুও ছোটার জন্য চেষ্টা করতে থাকে। নিজের প্রিয় মানুষটিকে অন্য পুরুষের বুকে আবদ্ধ হয়ে ধীরে ধীরে শান্ত হতে দেখে তাহিরের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবুও নিজেকে সামনে নিতে তাহির ওর ঠোঁটে এক চিলতে মিথ্যে হাসির রেখা ফুটিয়ে তুলে নিঃশব্দে স্থান ত্যাগ করতে মূল গেটের দিকে অগ্রসর হতে শুরু করে। তাহিরকে বলে যেতে দেখে হুমায়রাও তাহিরের পেছন পেছন যেতে শুরু করে। কিছুটা পথ অগ্রসর হতেই হঠাৎ ঝোপের আড়াল থেকে দুজন অগত্যা ব্যক্তির মাঝে কুশলকে নিয়ে কথোপকথন শুনতে পেয়ে তাহির সেখানেই থেমে যায়। ব্রুকুচকে ঝোপের পাশে থাকা বটগাছটির আড়ালে লুকিয়ে অগত্যা লোক দুটির কথোপকথনগুলো স্পষ্টভাবে শোনার চেষ্টা করে তাহির। সে সময় হুমরা সেখানে এসে দাঁড়াতেই নিজের আশেপাশে তাহিরকে দেখতে না পেয়ে অবাক স্বরে বলে, আশ্চর্য তো, মুহূর্তের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল। নিজের প্রেমিকাকে অন্য পুরুষের সংস্পর্শে দেখে কঠিনভাবে শোকাহত হয়ে গিয়ে কোথাও আবার আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেল না তো তাহির? গাড়িতে গিয়ে দেখি তো আগে। এ বলে হুমায়রা চৌধুরী মেনশনের মূল গেটে দিকে অগ্রসর হতে শুরু করে। ঝোপের আড়ালে থাকা অগত্যা দুজন ব্যক্তির মাঝে একজন বলে উঠল, অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ। একটু পরে সকল অতিথিরা চলে গেলে চৌধুরী পরিবারের সকলে যখন খাবার খেতে বসবে তখন আমি সুযোগ বুঝে কুশল চৌধুরীর খাবারের ভিতরে এই বিষাক্ত ওষুধটি মিশিয়ে দিব। এই ওষুধটি এতটাই বিষাক্ত যে একবার কুশল চৌধুরী শরীরে চলে গেলে 1 ঘন্টার মধ্যে ওর সর্বশরীর বিষের গাঢ় নীল হয়ে যাবে। আর তখন কুশল চৌধুরীকে বাঁচানো কোনো ডক্টরের দ্বারা সম্ভব হয়ে উঠবে না। তুমি ততক্ষণে পার্কিং সাইডে থাকা সব কয়টা গাড়িতে 2টা করে টায়ার পাঞ্চার করে দেওয়ার কাজটি সম্পূর্ণ করো, যেন কুশল চৌধুরীর অবস্থা সিমিচিন হতে দেখেও কেউ তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যেতে না পারে। এই কথা বলে লোক দুজন ঝোপের আড়াল থেকে বের হয়ে যায়। তাহির আপন মনে বিড়বিড়িয়ে বলল, তরুণীমার স্বামীর নাম তো কুশল চৌধুরী। এই দুজন ওনাকে মারার এত বড় পরিকল্পনা করেছে। আমাকে এই মুহূর্তে গিয়ে ওদের সকলকে সাবধান করে দিতে হবে, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তরুণীমার নতুন জীবন এত সহজে শেষ হয়ে যেতে দিতে পারি না আমি। এ বলে তাহির আবারও বাগানের পেছনে সাইডের দিকে অগ্রসর হতে শুরু করে। পকেট থেকে মাস্ক আর সানগ্লাসটা বের করে পরে নেয়, যেন হুট করে তরুণীমা চোখে পড়ে গেলে আবারও কোনো সিনক্রেট না হয়।
কিছু সময়ের মধ্যে সকল অতিথিরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওয়েটারের পোশাক পরিহিত একজন ব্যক্তি খাবার টেবিলের কাছে এসে দাঁড়িয়ে এদিক ওদিক এক পলক তাকিয়ে পকেট থেকে সেই বিষাক্ত ওষুধের বোতলটা বের করে একটা খাবারের প্লেটে ঢেলে দেয়। দূর থেকে তাহির তা লক্ষ্য করে। সেই সময় চৌধুরী পরিবারের সকল সদস্যরা খাবার টেবিলের কাছে এসে বসে পড়ে। বিষাক্ত ওষুধি দেওয়া খাবারের প্লেটটি যে চেয়ারের সামনে রাখা ছিল সেই চেয়ারে তরুণীমাকে বসতে দেখে তাহির আর নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত কদমে খাবার টেবিলের কাছে গিয়ে তরুণীমা প্লেটটি ছুঁড়ে নিচে ফেলে দিয়ে বলল, এই খাবারের ভিতর বিষাক্ত ওষুধ মেশানো আছে। আকস্মিক তাহিরের এমন কাজে উপস্থিত সকলে অত্যন্ত অবাক হয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তরুণীমার পাশের চেয়ারে কুশল বসেছিল। কুশল বলল, বিষাক্ত ওষুধি কি বলছেন কি আপনি? আমি এখান থেকে চলে যাওয়ার সময় বাগানের সামনের দিকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে দুজন ব্যক্তিকে কুশল চৌধুরীর খাবারে বিষাক্ত ওষুধ মিশিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করতে শুনেছিলাম। পরক্ষণে সব অতিথি চলে যেতেই একজন ওয়েটার এসে এই খাবারগুলো প্লেটে বিষাক্ত ওষুধি মিশিয়ে দিয়েছিল। আমি ওয়েটারটিকে ধরার পূর্বেই আপনারা এখানে চলে আসায় সে চোখের আড়াল। তাহির পুরো কথা শেষ করার পূর্বে তরুণীমার সজোরে তাহিরের গালে একটা থাপ্পড় দেয়। আকস্মিক তরুণীমার এমন কাজে তাহির তাল সামলাতে না পেরে ওদের থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে গালে এক হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। তরুণীমার রাগী স্বরে উচ্চ স্বরে বলে, আমার স্বামীর খাবারে বিষাক্ত ওষুধ মিশিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন, তাই তো যখনই দেখলেন বিষাক্ত ঔষধনি মেশানো খাবারটি আমার স্বামী খেতে না নিয়ে আমি নিয়েছি, তখনই ছুটে এসে খাবারের প্লেটটি ছুঁড়ে ফেলে দিলেন। আপনার পরিকল্পনা ব্যর্থ হয় নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে নতুন করে এই নাটকটি সাজিয়েছেন, তাই তো? আর কত নিচে নামবেন আপনি? আপনার উপর থুতু ফেলতেও ঘৃণা বোধ হচ্ছে আমার। আবারও ভুল বুঝাবুঝির জাঁতা কলে ফেসে গিয়ে সকলের সামনে দোষী হয়ে দাঁড়িয়ে রইল তাহিরকে। লজ্জায় অপমানে তাহিরের চোখ দুটো লাল হয়ে গিয়েছে, যেন দু চোখ ফেটে নোনা জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসতে চাইছে। হুমায়রা গাড়ির কাছে গিয়ে তাহিরকে না পেয়ে আবারও চৌধুরী মেনশনের ভেতর প্রবেশ করে বাগানবাড়ির পেছন সাইডে খাবারের অবস্থা করা সেই জায়গায় এসে দাঁড়াতেই তাহিরকে গালে হাত রেখে মাথা নিচু অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর সেখানে উপস্থিত হওয়ায় কি থেকে কি হয়েছে তা বুঝে উঠতে পারছে না হুমায়রা। তাহির কোনোভাবেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে কুশলের পাশে তরুণীমার সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আমাকে ভুল বুঝতে বুঝতেই আমার জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলে। আগেও যেমন বুঝেছ, এখনো আমার সম্পর্কে তেমনই ধারণা। তোমার চোখে আমার জন্য এতটা ঘৃণা আর মুখ দিয়ে ছোড়া প্রতিটি বিষাক্ত বুলি আমার ভিতরটা একটু একটু করে শেষ করে দিচ্ছে। তোমার কাছে নিজেকে নির্দোষ কিংবা নিষ্পাপ প্রমাণ করার সাধ্য কখনো আমার হয়ে উঠবে কিনা আমি জানি না। এখানে আসার পিছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ভেবেছিলাম দূর থেকে তোমার খুশিটা শেষবারের মতো এক পলক দেখে নিয়ে আমি নিঃশব্দে এখান থেকে চলে যাব, কিন্তু আমার ভাগ্যে আমার প্রতি এতটাও সহায় হলো না। তাই শেষ দেখার মুহূর্তেতেও তোমার ঘৃণা দেখে আমাকে স্থান ত্যাগ করতে হচ্ছে। সবশেষে এটুকুই বলবো, ভালো থেকো নিজের ভালোবাসার মানুষটির সাথে। কখনো তাকে ভুল বুঝে অবিশ্বাস করো না, কারণ প্রিয় মানুষটি যখন ভুল বুঝে অবিশ্বাস করে তখন নিজেকে ভীষণ দুর্বল মনে হয়। তার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো শক্তি ও বুদ্ধি মাথায় কাজ করে না। এ বলে তাহির পেছনে ঘুরে কুশলের পাশ কাটিয়ে যেতে নিলেই ওদের থেকে বেশ কিছুটা দূরে ওই ওয়েটারটিকে কুশলের দিকে বন্দুক তাক করে রাখতে থেকে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে কুশলকে সরিয়ে দিতেই গুলিটি এসে তাহিরের বুকে বিঁধে। চোখের পলকে কি থেকে কি হয়ে গেল তা বুঝে উঠতেও সকলের কয়েক সেকেন্ড সময় লাগে। হুমায়রা তাহিরকে বলে চিৎকার করে উঠে ওর দিকে ছুটে যায়। কুশল পিছন ঘুরতে তাহির কুশলের পায়ের উপর লুটিয়ে পড়ল। কুশল উচ্চ স্বরে বলল, গার্ডস ধরো ওকে, পালাতে যেন না পারে। তরুণীমা স্তব্ধ মুখশ্রী নিয়ে তাহিরের দিকে তাকিয়ে আছে। এদিকে কুশলের পায়ের উপর তাহির লুটিয়ে পড়ে আছে। তাহিরের বুকের বাম পাশের গুলি লাগা স্থানটি থেকে অনর্গল রক্ত পড়তে দেখে কুশলের চোখের সামনে সাদিককে ছুরিবিদ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করার মুহূর্তটি ভেসে ওঠে। সাদিকা কুশলকে বাঁচাতে গিয়ে নিজের জীবন ত্যাগ করেছে, আর আজ তাহিরেরও যদি কিছু হয়ে যায়
তাহলে কুশল নিজেকে ক্ষমা করতে পারবে না। অজানা কারণে কুশলের দু চোখ ঝাপসা হয়ে আসছে। কুশল একবার চোখ বন্ধ করে পরপরে চোখ মেলে তাকে একজন গার্ডকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, দ্রুত গাড়ি বের করো। গার্ডটি কুশলের কথা অনুযায়ী গাড়ি বের করে চলে যায়। হুমায়রা কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হবে না তাহির, তুমি শুধু সজ্ঞানে থাকার চেষ্টা করো, চোখ বন্ধ করো না। তাহির, আমার কথা শুনতে পাচ্ছ তুমি?